আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। ন্যায় ও ইনসাফের পক্ষে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর 24শে জুলাইয়ের অন্যতম আপসীন নায়ক শরীফ ওসমান হাদী একটি গুলির বিপরীতে সপ্তাহব্যাপী লড়াই শেষে রেখে গেলেন সাহস, প্রতিবাদ, বিদ্রোহের মতো কিছু শব্দ, যার প্রতিচ্ছবি ছিলেন হাদী নিজেই। প্রার্থনারত কোটি মানুষের বিপরীতে জীবন বিনাশের হুমকিতে থেমে না যাওয়া হাদী ছুটলেন অন্তিম পথে। মাত্র 1.25 বছরে মানুষের মনের মণিকোঠায় স্থান পাওয়া হাদীর পথ চলার গল্প জানাচ্ছি আমি আসিফ ইকবাল। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের। আমি ঝঞ্ঝাই, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি। তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায়ে মন যা করি, শত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের। বক্তব্য, স্লোগান, কবিতা, প্রতিবাদ বা প্রতিরোধে সাহসের যে কণ্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে, তার এই নীরব নিস্তব্ধতা চোখে কি দেখা যায়? এই বাংলার স্বাধীন জমিনে কেউ কোনোদিন এখানকার কে আধিপত্য চিরস্থায়ী করতে পারে নাই, মুঘলরা পর্যন্ত পারে নাই। আমাদের ইতাকা মুজাকা তাদেরকে এখানে তাড়িয়ে দিয়েছে। এই বাংলার জমিনে আবার যখন আগ্রাসন নেমে আসবে, তখন আবার শত শত হাজার হাজার আব্রার বুক পেতে দাঁড়াবে। যখন আবার আমার সীমান্তে গুলি চলবে, তখন আবার লক্ষ ফালানির ভাইরা রাজপথে নামবে। বন্ধুরা আমার, আগামের প্রস্তুতি যে এই বৃহত্তর আগ্রাসন এবং আধিপত্য আমাদের দিকে তীরে আসার জন্য প্রস্তুত হচ্ছে, আমরাও লক্ষ কোটি আব্রার তৈরি হচ্ছি আমাদের এই ছোট্ট বুকটা বুলেটের সামনে বিছিয়ে দেওয়ার জন্য। আল্লাহ যদি আমাদেরকে আব্রার ভাইয়ের মতো শহীদ করে নিয়ে যান, আমরা হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব। আর যতক্ষণ বেঁচে থাকবো, ততক্ষণ একটা বাঁশের লাঠি নিয়ে হইলেও তিতুমিরের বাঁশের কেল্লার মতো লড়াই করে যাব। ঝালকাঠি জেলায় জন্ম নেয়া শরীফ ওসমান হাদীকে 24শে জুলাই নতুন করে আবিষ্কার করে। গণ অভ্যুত্থানে আন্দোলন, স্লোগান, মিছিল, বিদ্রোহের মিশেলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ। জুলাইয়ের 1.25 বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুও। আসলে ওসমান হাদী এমন একজন পার্সন যার একবারে পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটাই হচ্ছে দেশপ্রেম। এই রাস্তা ওই শাহবাগ মোড়ে যা বলে, ও ঘরের ওয়াইফের সাথে একই কথা বলে, ভাইয়ের সাথে একই কথা বলে, মায়ের সাথে একই কথা বলে। অতএব এই বাংলাদেশে যে এত স্বচ্ছ মানুষের রাজনীতি যে খায় না, তা আমরা আগে থেকে ওকে বলতাম, কিন্তু
ও বলছে না কারো তো শুরু করতে হবে, ও মূলত সেইটাই শুরু করতে। এখন আমরা জানতাম যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, আর সে হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে। সে হচ্ছে যে বাংলাদেশে যত অনিয়ম কালচার চলতেছে প্রত্যেকটার সে বিরোধিতা করে। এত স্বচ্ছ মানুষ তো এই বাংলাদেশের রাজনীতি ভাই আসতে পারে না। আমরা সেই জন্য ওকে বুঝছি যে একটু ব্যালেন্স করো ভাই, ব্যালেন্স ছাড়া তো এই দেশে টেকা যাবে না। বলছে হ্যাঁ আমি শুরু করবো, আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু আমার দেখি এরকম আরো হাজারো মানুষ, হাজারো লক্ষ হাদি জন্ম হবে। ওর মূল টার্গেটটাই হচ্ছে আমি শুরু করব, আমি একদিন থাকবো না, কিন্তু লক্ষ হাদি এক সময় তৈরি হয়ে যাবে, এটাই আর কিছু না। আর যাদের সাথে ও শুরু করছে রাজনীতিটা, এরা হচ্ছে কত মোস্ট সিনিয়র। এদের সাথে যাওয়াটা মানে কি অনেক বড় চ্যালেঞ্জের। ওই চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয় নাই। ও মনে করছে না আমি এখানে যোগ্য, আমি বাংলাদেশের জন্য। তো একটা বলছে যে টার্গেট, আমি যদি নির্বাচন করি আমার 500 ভোট, যদি 500 ভোট পাই তাহলে মনে করবো আমি জিতে গেছি। তাহলে যার মেন্টালিটি এইটা, আপনি তার সাথে তো অন্য কিছুর সাথে মিলাতে পারবেন না। সে তো এমপি হওয়ার জন্য রাজনীতি করে না, এমপি হবে আরো 3 প্রজন্ম পরে প্রয়োজনে, সে হবে না। সে যাদেরকে তৈরি করে যাবে তারা হবে। সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিলেন হাদি। দ্বিধাহীন চলার গতি তাকে দলছুট করলেও থেমে যাননি একটুও। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে নিজেই প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। যে মঞ্চের মুখপাত্র হয়ে হাদি বারবার গর্জে উঠেছেন দুর্নীতি, দুঃশাসন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। লড়াই করেছেন ন্যায় ও ইনসাফের পক্ষে। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই আহত ও শহীদদের অধিকার রক্ষায় এক চুলও আপোষ করেননি হাদি। যেন তার চোখেই নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ। তাই তো তাকে হারানোর ভয়ে প্রথম থেকেই কাতর ছিল শুভাকাঙ্ক্ষীরা। ওসমান হাদি যদি সেন্সে থাকতেন, তিনি এই এভার কেয়ারের সামনে দিয়েও কোনোদিন হাঁটতেন না। ওসমান হাদি জীবনে কখনো উচ্চবিলাসী ছিলেন না, এমনকি তার নিজ রোজগারের বাইরে 1 টাকার কোনো দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোনো অভিযোগ কখনো আসে নাই, এবং ওসমান হাদির টিমের নামেও কখনো আসে নাই। ওসমান হাদি বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থা থেকে তার এই আহত হওয়ার আগেও যে সাক্ষাৎকার দিয়েছে, সেখানেও সে জানিয়েছে যে আমার টিমের বিরুদ্ধে আপনি যদি 1 টাকার কোনো দুর্নীতি, কোনো অসততার প্রমাণ করতে পারেন, তাহলে আমি ওসমান হাদি এবং আমার টিম ইনসাফের এই যে লড়াই করছি, সেই লড়াই থেকে আমরা ইস্তফা দিয়ে যাব। সুতরাং বাংলাদেশের প্রশ্নই ওসমান হাদিদের দরকার, যার কারণেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে ওসমান হাদিকে বিদেশে পাঠানো দরকার। ওসমান হাদি সেন্সে থাকলে তাকে কখনোই আমাদের পক্ষে বিদেশে পাঠানো সম্ভব ছিল না। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হাদি। মুড়ি বাতাসা হাতে নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায়। নির্বাচনী খরচ জোগাতে নিঃসংকোচে হাত পেতেছিলেন মানুষের কাছে, যা তাকে মানুষের হৃদয়ের অন্তরালে গভীরভাবে লেপ্টে দিয়েছে। আমরা তো আসলে কিছু খাইতে হবে, আমাদেরও লোকজন যারা আছে তাদেরকেও খাওয়াইতে চাই। তো মুড়ি ভাতের সাথে আমাদের ঐতিহ্যবাহী এবং একটা বাংলাদেশের ঐতিহ্যের সাথে খুবই সম্পর্কিত, এবং আমরা যখন শুরু করেছি দেখলাম সবাই খুবই পছন্দ করে। অনেকে আমাদেরকে মেসেজ দিয়ে বলছে যে ভাই সবসময় মুড়ি বাতাসের সাথে রাখবেন, এখন এই জন্য আমরা মুড়ি বাতাসের সাথে রাখি ইনশাল্লাহ। এটা সবাই পছন্দ করতেছে এবং আমরাও আনন্দ পাই যে একে তো হলো এটা আমাদের ঐতিহ্যের একটা বড় জায়গা, এরপর আবার খরচও কম। বহমান জীবনকে বাড়তি পাওয়া ভেবেই শত হুমকি মাখেননি গায়ে। বারবার বলেছেন বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না। সত্যিই তাই হয়েছে। একটি গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ঝরিয়েছে বাংলাদেশের বুকে। তাই তো তীক্ষ্ণ সমালোচকও হাদিকে ফেরাতে হাত তুলেছেন। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। মৃত্যুকে সহজেই আলিঙ্গন করে নেয়ার উচ্চারণ বরাবরই ধ্বনিত হতো তার কণ্ঠে।
কিন্তু অদম্য সেই কণ্ঠ এত আগেই থেমে যাবে কেউ কি ভেবেছিলেন? সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর সঙ্গে প্রায় সপ্তাহব্যাপী লড়াইয়ের পর চিরদিনের মতো নিভে গেল এক ধ্রুবতারা। আততায়ীর হাতে গুলিবিদ্ধ হবার পর 3 দফা হার্ট অ্যাটাক আর 2 দফা অস্ত্রোপচারের ধকল শেষে দুনিয়ার যাত্রা শেষ করলেন ইনসাফ আর দেশপ্রেমের দ্রোহে মানুষের হৃদয় জয় করা শরীফ ওসমান হাদী। আধিপত্যবাদের বিরুদ্ধে এক অপরাজেয় কিংবদন্তি।